শ্রোতার উদ্দেশ্যে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প ভবানী মুখোপাধ্যায়ের লেখা ছায়া পূর্বগামিনী। টেলিফোনের ঘণ্টা আবার বেজে উঠল। তাড়াতাড়ি কলটা ধরার জন্য ওঠার উদ্যোগ করতে করতে হেমাঙ্গ বলে ওঠে, আচ্ছা, ফোন এলেই তুমি অমন লাফিয়ে ওঠো কেন? কেন এই চঞ্চলতা? মাধবীর দিকে তীর্যক দৃষ্টি হেনে ফোনটা ধরল হেমাঙ্গ। মাধবী কিন্তু নীরবে নিস্পন্দ ভঙ্গিতে স্থির হয়ে বসে রইল। ঠোঁট দুটি ঈষৎ খোলা, একাগ্র চিত্তে টেলিফোনের কথাসূত্র ধরার চেষ্টা করছে, অথচ জানে এইখানে বসে অপর প্রান্ত থেকে কি কথা আসছে তা জানা অসম্ভব। হেমাঙ্গ ফিরে এসে সিগারেট ধরাতে ধরাতে বলল, ঘড়ির দোকান থেকে ফোন করেছিল। ওরা বলছে কাল শনি, পরশু রবি, তারপর দিন ঈদের ছুটি। সেই মঙ্গলবারের আগে আর ঘড়ি মেরামত হবে না। পরিপূর্ণ নিটোল স্বাস্থ্য হেমাঙ্গ, সাধারণ বাঙালি ঘরের পক্ষে কিঞ্চিত বেমানান। সামনের মাথায় চুল কম, টাক পড়তে শুরু করেছে, কিন্তু পিছন দিকের বাবরি দেখবার মতন। মাধবীর দিকে যখন তাকালো হেমাঙ্গ, তখন তার চোখ দুটি যেন জ্বলছে। মাধবী বলে, তোমাকে কিন্তু হেস্টিং স্ট্রিটের অ্যাটর্নি বলে মনে হয় না, দেখায় যেন মাউন্টেড পুলিশ কিংবা ওদের ঘোড়ার মতন। তেমনই তেড়ে উঠতে পারো, তবে অবশ্য হাঙ্গামা যদি বাঁধে। ওর মুখের দিকে সবিস্ময়ে তাকায় হেমাঙ্গ। কি অদ্ভুত তার ভঙ্গি, তেমনই বিচিত্র তার কথাবার্তা। সব কিছু লক্ষণ এবং ভঙ্গিমা দেখে কারো মনে হবে না যে মাধবী পরম প্রেমে আত্মহারা হয়ে আছে। এইবার কর্কশ গলায় বলে হেমাঙ্গ, তুমি কিন্তু আমাকে কিছুতেই বললে না টেলিফোন কেন তোমাকে চঞ্চল করছে। যেন কোনো অজানা জনের সংবাদের প্রতীক্ষায় রয়েছ। ব্যাপার কি মাধবী? ছি, পাগলামি করো না। কিছুক্ষণ চুপ করে থেকে আবার রুক্ষ গলায় বলে হেমাঙ্গ, নিশ্চয় কিছু কারণ আছে। আমার চোখে ধুলো দিতে তুমি পারবে না, আমাকে সব বলতেই হবে। দুই হাতে কপালটা চেপে কিছুক্ষণ বসে রইল মাধবী। তারপর মৃদু গলায় বলল, তোমাকে আগে বলিনি, তুমি হয়তো কি ভাববে, আমাকে পাগল মনে করবে, কিন্তু স্বপ্নটা উফ। ধীর গলায় হেমাঙ্গ প্রশ্ন করে, কি জাতীয় স্বপ্ন? সেইভাবেই গালে হাত রেখে বসে রইল ক্ষণকাল মাধবী। তারপর যেন আত্মকথনের ভঙ্গিতে টেবিলের ওপর দৃষ্টি রেখে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, হয়তো অদ্ভুত মনে হবে, কিন্তু ভোরের দিকে স্বপ্ন দেখলাম যেন আমার ছোট ভাই নীলু আমার বিছানার ধারে এসে বসেছে। আমি বলছি, কি রে নীলু, এত রাত্রিরে কোথা থেকে? নীলু বললে, দিদি ভাই, আমি আর বেঁচে নেই, 12টার সময় মারা গেছি। কথাটা শুনে আমার ভারী মন খারাপ হয়ে গেল। হয়তো নিছক কল্পনা, স্বপ্ন মাত্র, কিন্তু আমার মনে হচ্ছে আমি স্পষ্ট তাকে দেখেছি। এমনি যেন আমার চোখের সামনে এসে বসেছিল সে। ওদিকে দেখছি পাশে শুয়ে তুমি অঘরে ঘুমাচ্ছ। কিছুক্ষণ থেমে মাধবী আবার বলতে শুরু করে, নীলু এ কথাও বলল, আমি আজ সকালের ভিতরেই খবর পাবো যে এ স্বপ্ন সত্যি। দিল্লি থেকে ট্রাঙ্ক কলে খবর আসবে নীলু কাল রাত্রেই মারা গেছে। সোজা ওর মুখের দিকে তাকায় হেমাঙ্গ। সে একটু বিভ্রান্ত হয়ে পড়েছে। মাধবী হঠাৎ এসব বলে কি? হলো কি ওর? হেমাঙ্গ সান্ত্বনার সুরে বলে, বেশ তো, এখন তো প্রায় 10টা বাজে, কেউ তো ফোন করেনি, আর ধরো যদি। ইতস্তত করে হেমাঙ্গ। তারপর আবার বলে, নীলু কিছুকাল ধরেই তো ভুগছিল। অবশ্য তোমরা দুজনে খুবই ঘনিষ্ঠ, কিন্তু তবুও যা সত্য তাকে মেনে নিতে হবে। অনেক আগে থেকেই তো এই দুঃসংবাদের জন্য তৈরি হয়ে আছো। যদি যদি সত্যিই এই দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে মাধবী যেন ঘুমের ঘোরে কথা বলছে। সেইভাবেই
টেবিলের দিকে চোখ রেখে বলে, তোমার কথাই সত্য, কিন্তু স্বপ্নের ভেতর নীলু আরো কিছু বলেছে। সে কি বলেছে জানো? আমাকে সাবধান করেছে নীলু। বলেছে আজ রাত 12টার পর আমারও সব শেষ হয়ে যাবে। বিস্মিত হেমাঙ্গ বলে ওঠে, বলো কি, আজই রাত 12টা? যত সব কাঁচা। তোমাকে আমি কতদিন বলেছি ওসব ভূত প্রেত আর গোয়েন্দা কাহিনী পড়া ছাড়ো, তুমি কিছুতেই কথা শুনবে না। মাধবীর কণ্ঠস্বর ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ। সে যেন আর্তনাদ করে উঠল, না, আমি আর বাঁচবো না। আর বড় জোর 14-15 ঘন্টা। ঘড়ির দিকে সন্ত্রস্ত দৃষ্টিতে তাকিয়ে মাধবী বলল, আর কটা ঘন্টা মাত্র। এই বলে কান্নায় ভেঙে পড়ে মাধবী। এক মুহূর্তের জন্য হেমাঙ্গের মনে করুণা হয়েছিল। সান্ত্বনা দানের উদ্দেশ্যে মাধবীকে বুঝি স্পর্শ করার ইচ্ছা হয়েছিল, কিন্তু সেই ইচ্ছা দমন করে পকেট থেকে সিগারেট কেসটা বার করে নাড়াচাড়া করে। তারপর কণ্ঠস্বর ঈষৎ মোলায়েম করে বলে, দেখো, এসব তোমার বানানো গল্প কিনা কে জানে। যদি সত্যি বলেই ধরি তাহলেও স্বপ্ন, আর যদি স্বপ্ন হয় তাহলে দুঃস্বপ্ন। দুঃস্বপ্নকে মনে মনে রেখে বসে থেকেও কোনো লাভ নেই, তাকে ভুলতে হয়। ভুলতে শেখো। তা নিয়ে বৃথা মন খারাপ করে বসে থেকে লাভ কি? তন্দ্রাচ্ছন্ন ভঙ্গিতে মাধবী বলে, নীলু বলল, যখন খবরটা পৌঁছাবে তখন বুঝবে আমার কথা সবটুকু সত্যি। সে যে ভবিষ্যৎবাণী করছে তার প্রমাণ পাওয়া যাবে। হেমাঙ্গ বলল, ছাই প্রমাণ পাবে, কিছুই প্রমাণ হবে না। তুমি জানতে তোমার ভাইয়ের কঠিন অসুখ, সে অনেক দিন ধরে ভুগছিল। মাধবী, তুমি লেখাপড়া জানা মেয়ে, নিশ্চয়ই জানো মাঝে মাঝে ভাই বোনের মধ্যে এই জাতীয় সংবাদ আদান প্রদান ঘটে থাকে। ওকে বলে টেলিপ্যাথি। কোথায় কি হচ্ছে ওরকম বোঝা যায়। জানালার কাছ থেকে সরে এসে পরম প্রীতি ভরে মাধবীর মাথায় হাত রাখে হেমাঙ্গ। সান্ত্বনার ভঙ্গিতে বেশ মোলায়েম কণ্ঠে বলে, শোনো মাধবী, ব্যাপারটা বেশ করে তলিয়ে ভাবো। আজ এই 1955 তোমার এই ব্রাইট স্ট্রিটের বাড়িতে এই ধরনের ভৌতিক বাণী কি বিশ্বাস করতে ইচ্ছে হয়? তার চেয়ে মাথাটা মাটির দিকে করে আর পা দুটি উপরে করে হাঁটতে শেখা বরং সহজ। এসব কাণ্ড কখনোই ঘটে না। তাছাড়া নীলু তোমাকে যেরকম ভালোবাসে সে কখনোই এইভাবে স্বপ্নে ভয় দেখাবে না। সুতরাং উঠে পড়ো, যা কাজ আছে করো, খাও দাও, ফুর্তি করো, শুনছ? হেমাঙ্গ লক্ষ্য করল মাধবী কাঁপছে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওর কাঁধটা সজোরে ধরে সাহস ও শক্তি দেওয়াটাই তার উদ্দেশ্য। স্বপ্নের ব্যাপারটা নেহাত একটি মন গড়া ফাঁকা আওয়াজ যে নয় তা এতক্ষণে বিশ্বাস হয়েছে হেমাঙ্গ। একটু আগেও ভেবেছে মাধবী অভিনয় করছে, ওকে বিভ্রান্ত করাটাই হয়তো তার ফন্দি। মাধবী একটু প্রকৃতিস্থ হয়ে বলে, আচ্ছা, তুমি যা বলছো তাই হয়তো ঠিক। আমারই কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে। স্বপ্নটা হয়তো আমার মনোবিকার। একটু পরেই আবার টেলিফোন বেজে উঠল। আবার মুখে হাত চেপে রেখে মাথা নিচু করে চুপ করে বসে রইল মাধবী। অতি দ্রুত পায়ে বেরিয়ে গেল হেমাঙ্গ টেলিফোন রিসিভ করতে। ফিরে এলো কিন্তু অনেক পরে। ওর মুখের দিকে তাকিয়ে সোজাসুজি প্রশ্ন করল মাধবী, কি দিল্লি থেকে খবর এলো তো? নীলু তাহলে নেই? মাথা নেড়ে সায় দেয় হেমাঙ্গ। সে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যা হাসি ঠাট্টার বিষয় ছিল এখন তার নিষ্ঠুর সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। কি যেন বলার চেষ্টা করল হেমাঙ্গ, কিন্তু তার মুখে কথা জোগায় না। বিষয়টির ভয়ঙ্করত্বে সে স্তম্ভিত হয়ে গেছে। সান্ত্বনা দিয়ে তবু আরেকবার টেলিপ্যাথির কথা উচ্চারণ করে হেমাঙ্গ। সব কাজকর্ম ছেড়ে সারা দিনটা মাধবীর সঙ্গে কাটাবে স্থির করল হেমাঙ্গ।
মাধবী কিন্তু ভীষণ আপত্তি জানালো। অবশেষে বলল, একা থাকলে তবু একটু শান্তি পাবো, অনেক ভালো থাকবো হয়তো। একটু আমাকে না হয় একা থাকতে দাও। বেরিয়ে যাওয়ার সময় হেমাঙ্গ গম্ভীর গলায় বলল, সত্যি বলছি, তখন তোমাকে ঠাট্টা করেছি বলে এখন মনে খুব কষ্ট হচ্ছে। ওই টেলিফোনের কথাটি বলা উচিত হয়নি আমার। মাধবী বেশ ঠান্ডা গলায় বলে ওঠে, তাতে কি, বেশ করেছো, সংসারে এমন ঘটেই থাকে। হেমাঙ্গর গাড়ির আওয়াজ মিলিয়ে যেতেই মাধবী তাড়াতাড়ি গিয়ে টেলিফোনটা ধরে। ওপার থেকে সাড়া আসতেই কান্নায় আকুল হয়ে উঠল মাধবী। অপরপক্ষ কোমল গলায় প্রশ্ন করে, হলো কি তোমার? বলতেই হবে সব খুলে। অতি কষ্টে মাঝে মাঝে চাপা কান্নায় বাধা পেয়ে ওপার থেকে শোনা কথায় আঘাত পেয়ে কোনো রকমে সমগ্র কাহিনীটা শেষ করলো মাধবী। কিন্তু স্বপ্নের কথা উল্লেখ করতে গিয়ে এমন কতগুলি নতুন কথা বলল যা হেমাঙ্গ বলেনি। প্রতুলদা, আমার বিছানায় নীলু যখন বসেছিল তখন আমি ওকে প্রশ্ন করলাম, যা ঘটবে তা তো ঘটবেই, তবু আমাকে সাবধান করার হেতু কি? আমি জানতে চাইলাম, কোনো উপায় আছে কি বাঁচবার? নীলু বলল, একেবারে নেই বলে কোনো কথা নেই, পালাবার পথ নিশ্চয়ই আছে। ভাগ্যের হাত থেকে বাঁচার রাস্তা হলো অতিশয় সাবধানে থাকা, তাহলে হয়তো নিস্তার পেতে পারো। কিন্তু প্রতুলদা, তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলল, মাধুদি, তোমার যেরকম কাণ্ড, প্রতুলদাকে নিয়ে তুমি যেভাবে মেতে আছো, তাতে আমার মনে হয় না এত সহজে নিস্তার পাবে। কিছুক্ষণ চুপ করে রইল মাধবী। অপর প্রান্ত থেকে যে কথা ভেসে আসছে অতিশয় আগ্রহ ভরে তাই শুনছে মাধবী। তারপর অতি ক্ষীণ গলায় বলে, প্রতুলদা, আমি বেশ বুঝতে পারছি এ যাত্রা আর নিস্তার নেই। স্বপ্নের একাংশ যখন ফলে গেছে, অপদিকটাও নিশ্চয়ই ফলে যাবে। কেউ আমাকে বাঁচাতে পারবে না। প্রতুলদা, আমাদের... অপর প্রান্ত থেকে প্রতুলদা বলে ওঠে, ননসেন্স, কি সব বাজে বকছো? একটু শক্ত হও লক্ষ্মীটি আমার, এই সময়ে মনটাকে অত দুর্বল করতে নেই। এবার জোর গলায় বলে মাধবী, না প্রতুলদা, ব্যাপারটা সবটুকু একেবারে ননসেন্স নয়। আজ সকালেই লক্ষ্য করেছি উনি আমাকে বেশ সন্দেহ করছেন, বেশ বাঁকা বাঁকা কথাও বলেছেন। আমি সব সয়ে গেছি। এমনকি এই ইঙ্গিতও করেছেন যে কোনো ভালোবাসার জনের ফোন পাওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি। এরপর আর কি বলবে? ও বাবা, এত সব কাণ্ড ঘটেছে? হ্যাঁ, সেই জন্যই আমি বিশ্বাস করছি যে নীলুর ব্যাপারটা নিছকই উড়িয়ে দেওয়ার মতো নয়। প্রতুল বলল, কিন্তু মাধবী, আমি না হয় ধরছি নীলুর কথাই ঠিক, তবু জিনিসটা অবিশ্বাস্য। ধরো আমাদের এই ব্যাপার হেমাঙ্গ জানলো, তা সে কি তোমাকে খুন করবে? অন্তত তুমি তো সে কথাই বলছো। জানি না কি করবে না করবে, শুধু এটুকু বুঝছি আমার ভয় হয়েছে, ভীষণ ভয়। আজ আর আমাদের দেখা করার দরকার নেই, অন্তত বিপদটুকু না কাটা পর্যন্ত দেখা না করাই ভালো। আজ যদি দেখা না হয় আমাদের, তাহলে হয়তো নীলুর কথাটা বিফল হতে পারে, খানিকটা আত্মত্যাগ বলা যেতে পারে। নীলু বলেছিল, তোমার যা অবস্থা তাতে মনে হয় না তুমি সামলাতে পারবে। তাহলে আজ যাচ্ছি না। অনেক বিতর্কের পর প্রতুলের কণ্ঠস্বর রাজি হলো। তারপর শান্ত গলায় সান্ত্বনা দিয়ে বলে, কিন্তু মাধবী, কথা দাও তুমি এসব কথা নিয়ে মোটেই চিন্তা করবে না, এতটুকু মাথা ঘামাবে না। আমি আবার তোমাকে রাত 12টার পর ফোন করব। আচ্ছা, তাই করো প্রতুলদা। তুমি আমাকে ঠিক রাত 12টার পর ফোন করবে, 12টার ভেতর। তাহলে বুঝবো বিপদ কাটলো, আর তুমিও জানবে কি খবর। কিন্তু প্রতুল কি প্রশ্ন করতে যায়, মাধবী তাড়াতাড়ি বলে, কোনো ভয় নেই, একবার শুলেই ওর জ্ঞান থাকে না, একেবারে পাথর হয়ে যায়। এমনিতেই এত ঘুম, তারপর আজ আবার শনিবার, ক্লাব হয়ে ফিরবে। বুঝতেই পারছো এতটুকু জ্ঞান থাকবে না।
ঠিক তাহলে রাত 12টার পর ফোন করবে। তুমিই ফোন করো, যদি বুঝতে পারে বলবো রং নাম্বার। খাওয়া দাওয়া অনেকক্ষণ শেষ হয়েছে। হেমাঙ্গ শুতে গেছে অনেক আগে। আয়নার দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলে চুপ করে বসে আছে মাধবী। হেমাঙ্গকে অনেক বুঝিয়ে শুতে পাঠানো হয়েছে, কিছুতেই সে শোবে না। বলেছিল, তুমিও বরং শুয়ে পড়ো, আজ আর সেলাই করে কাজ নেই। সারা দিন ধরে মনটা ক্লান্ত হয়ে আছে, বিশ্রামের প্রয়োজন। মাধবী চুপ করেছিল, তবুও বারবার বলেছে হেমাঙ্গ, ঠিক বলছো, তোমার শরীর ভালো আছে? মাধবীর চোখের কোণে জল দেখে হেমাঙ্গ শুতে গেছে। এতক্ষণে মাধবী একটু স্বস্তি বোধ করছে। শেষ পর্যন্ত কিছুই হয়নি, আর কতটুকুই বা বাকি, এর মধ্যে কি আর ঘটতে পারে? স্বপ্নের প্রথম দিকটা মিলেছে, তাই শেষটাও মিলবে এমন কথা নেই। কাল শরীর বুঝে না হয় প্লেনে চলে যাবে দিল্লি। নীলুর কথাটাও তো মোছা যায় না মন থেকে। জানালার ধারে গিয়ে পর্দাগুলি ঠিক মতো টেনে দেয় মাধবী। জানালার নিচেই ছোট্ট বাগান, কত বিচিত্র মরশুমি ফুল ফুটে আছে। এই ম্লান আলোয় অস্পষ্ট কার্পেটের মতো মনে হয়। কত কাছে অথচ কত দূরে। জানালায় কোনো পর্দা নেই, নতুন ফ্যাশন। যদি এই জানালার ফাঁকে উড়ে যাওয়া যেত, সত্যিই যদি পাখনা থাকতো, কত মজাই না হতো। হেমাঙ্গুর ভ্রুকুটি উপেক্ষা করে ডানা মেলে উড়ে চলে যেত মাধবী। কত দূর দিগন্তের পারে মেঘের সঙ্গে গিয়ে মিশত। কিন্তু কি সব কথা ভাবছে মাধবী, পাগলের মতো। ডানাই বা মেলবে কেন? কলহ যদি হয়, সামনের দরজাও খোলা রয়েছে, তারপর প্রশস্ত রাজপথ। এখন সে অনেক ভালো আছে, এত ভালো আছে যে এই উদ্যম চিন্তার উদ্ভট সম্ভাবনায় সে হাসতে পারছে। এই স্তব্ধতার মধ্যে কিসের যেন একটা অদ্ভুত শব্দ শোনা গেল, অপূর্বতার ঝংকার। প্রথমটা কিছুই বুঝতে পারে না মাধবী, শব্দটা কিসের। পরে মনে পড়ল, সিঁড়ির ওপরকার ঘড়িটার ঘন্টা বাজার আগে এমনই শব্দ হয়। তারপর ঘন্টা বাজল, 1, 2, 3। ভালো করে কান পেতে শোনে মাধবী। 12টাই বাজলো শেষ পর্যন্ত। তবু কিছুক্ষণ সেইভাবে বসে রইল মাধবী। 12টা যে বেজেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া চাই। অনেকক্ষণ চুপ করে কপালে হাত রেখে বসে রইল মাধবী। সেই অশুভ মুহূর্ত পার হয়ে সে এসেছে নবীন জীবনে। সংকটের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে। বারবার ভাবে বিপদ বুঝি কাটল। পা টিপে একবার হেমাঙ্গর বিছানার পাশে এসে দাঁড়ালো। মুখে তার বিজয়িনীর দীপ্ত ভঙ্গিমা। তারপর পাশের ঘরে টেলিফোনটির সামনে বসে পড়ল। টেলিফোনটা বাজলেই সেটা যাতে ধরতে পারে। মনে মনে 1, 2 করে 7 মিনিট 8 মিনিট পর্যন্ত সময় গুনল। তারপর আর তার এতটুকু অপেক্ষা করার ধৈর্য থাকে না। চোরের মতো অতি সন্তর্পণে সে টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে কম্পিত কণ্ঠে প্রতুল লাহিড়ীর ফোন নাম্বারটা উচ্চারণ করে। অনেক পরে ওপার থেকে প্রতুলের কণ্ঠ শোনা যায়। হ্যালো। অনুযোগের সুরে মাধবী বলে, কি হলো তোমার? কখন 12টা বেজে গেছে, 12টা হয়ে গেল, তোমার সাড়া নেই কেন? সে কি, এর মধ্যে 12টা 15? হতেই পারে না, এখন তো 11:45। তোমাদের ঘড়ি নিশ্চয়ই ভীষণ ফাস্ট চলছে। হঠাৎ পিছনে কি যেন খসখস করে উঠল। সচকিত মাধবী সন্ত্রস্ত ভঙ্গিতে পিছনে তাকিয়ে দেখে, রবারের স্লিপার পায়ে হেমাঙ্গ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চোখের চাউনিটা কেমন যেন উদ্ভ্রান্তের মতো। উত্তেজিত ভঙ্গিতে মাধবী বলে, ওহ, তুমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো? তারপর সহসা রিসিভারটা ছুঁড়ে ফেলে দিয়ে উদ্দাম গতিতে মাধবী ঘর থেকে বেরিয়ে যায়। পিছনে যেন হেমাঙ্গও দৌড়ে আসছে, তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে সোজা সেই জানলার ধারে এসে পৌঁছায় মাধবী।
ভীষণ আতঙ্কে তার সারা শরীর কম্পমান। তারপর হঠাৎ জানলার উপরে উঠেই শূন্যে ঝাঁপিয়ে পড়ে। হয়তো তখনও ডানা মেলে দেওয়ার স্বপ্নের ঘোর তার কাটেনি। মাধবী, মাধবী! চিৎকার করে ওঠে হেমাঙ্গ। কিন্তু কাছে আসার অনেক আগেই মাধবীর অচেতন দেহ মরশুমি ফুলের ওপর লুটিয়ে পড়েছে। অনেক দূরে থানার ঘড়িতে 12টা বাজল। গল্পটি শেষ করে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে লাইক করতেও ভুলবেন না।